আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। অনেকে টপিকটা খুব ভালো পারেন, অনেকে মোটামুটি পারেন, আবার অনেকের একটু সমস্যা হয়। বিষয়টা এমন না যে পারেন না, পারেন কিন্তু একটু সমস্যা হয়। তো যারা পারেন তারাও ভিডিওটা দেখতে পারেন, যারা মোটামুটি পারেন তারাও দেখতে পারেন, আর যাদের সমস্যা হয় তারাও দেখতে পারেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কেমন ভিডিও করতে পারছি, আপনাদের জন্য কেমন ভিডিও তৈরি করতে পারছি তা আমি জানতে পারবো। কোন কোন জায়গাগুলো ভালো হয়েছে তাও জানাবেন, কোন কোন জায়গাগুলো আরেকটু ভালো করতে পারবে সেটাও জানাবেন, তাহলে আমার উপকার হবে। তো যেটা বলছিলাম যে আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে ক্লজ। এই টপিকটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। ক্লজ জিনিসটা কি? A group of words with a subject and a verb. Verb বলতে বোঝাচ্ছি finite verb. অনেকে finite বলে, অনেকে finite বলে, অনেকে finite বলে। এখন এই গ্রুপ অফ ওয়ার্ড একাধিক ওয়ার্ডের সমষ্টি, একগুচ্ছ ওয়ার্ড, যেখানে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একাধিক ওয়ার্ড বলতে কমপক্ষে দুইটা ওয়ার্ড। কমপক্ষে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড, যেখানে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আপনি যদি বলেন যে আই অ্যাম, এটা একটা ক্লজ, যেমন এখানে একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। তাহলে একাধিক বলতে সর্বনিম্ন দুইটা ওয়ার্ড থাকবে। হ্যাঁ, আর সর্বনিম্ন দুইটা ওয়ার্ড হইলেই সেটা ক্লজ হবে না, কারণ আমরা জানি একাধিক ওয়ার্ড, এই গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে কিন্তু আপনার কি হয়, ফ্রেজ হয়, ফ্রেজ। কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। কিন্তু ক্লজ বললে যদি দুইটা ওয়ার্ড হয় সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব জিনিসটা কি অতি সংক্ষেপে বলি। ফাইনাইট ভার্ব জিনিসটা হচ্ছে ওই ভার্ব যে ভার্বটা পার্সন অনুসারে, টেন্স অনুসারে, নাম্বার অনুসারে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে, একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুসারে, পার্সন অনুসারে, টেন্স অনুসারে, নাম্বার অনুসারে চেঞ্জ হতে পারে। যা হোক, ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করা মুখ্য না, কিন্তু যেহেতু ক্লজের মধ্যে এটা একটা অংশ, তাই সংক্ষেপে আলোচনা একটু বললাম। এবার তাহলে ক্লজ কি? ক্লজ হচ্ছে একাধিক শব্দের সমষ্টি, যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে। এবার আসেন ক্লজ কত প্রকার। টাইপস বলতে পারেন, ক্লাসিফিকেশনসও বলতে পারেন। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এটাকে আরেকটা নাম রাখা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয়ত সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আপনি চাইলে ডিপেন্ডেন্ট বলতে পারেন, ডিপেন্ডেন্ট বলতে পারেন। তৃতীয়ত কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। এখন এই তিনটা ক্লজ নিয়ে অতি সংক্ষেপে আমরা এখন জানবো। প্রথম ক্লজ প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যারা, ওই ক্লজটাকে বোঝায় যে ক্লজটা নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, যে অর্থ দ্বারা একটা স্বাধীন বাক্য, কোন একটা ক্লজ যদি একটা স্বাধীন বাক্য গঠন করতে পারে তাহলে তাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট অথবা প্রিন্সিপাল ক্লজ। যেমন আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এই বাক্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এন্ড বি ফাইনাইট ভার্ব। তো এই বাক্য কিন্তু আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, একটা সম্পূর্ণতা প্রকাশ করতে পারে, তাই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এটা একটা নাম হচ্ছে কি, এটা একটা নাম হচ্ছে অর ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ।
এটা কি সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যখন একটা ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, তখন সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট শব্দটা দ্বারা আপনি বুঝতেছেন নির্ভরশীল, অর্থাৎ যে ক্লজটা তার অর্থ প্রকাশের জন্য অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেমন I know the place where he lives. I know the place where he lives. এখানে I know the place এটা কিন্তু নিজে নিজে একটা বাক্য গঠন করতে পারে। I know the place, I know the place, কিন্তু where he lives, where he lives এটা কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ where he lives এটা অর্থ প্রকাশ করার জন্য I know the place এই অংশটার উপর নির্ভরশীল। আরেকটা উদাহরণ দেখা যাক, although I wasn't feeling well, I went to meet him. Although I wasn't feeling well, এখানে দেখেন I went to meet him এটা কিন্তু নিজে একটা অর্থ প্রকাশ করতে পারতেছে, কিন্তু although I wasn't feeling well এটা কিন্তু কি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে এখানে এই এটা যদি কেটে দিই এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে এখানে although I wasn't feeling well এটা অর্থ প্রকাশের জন্য I went to meet him এই ক্লজটার উপর নির্ভরশীল। এখানে আপনি I want to meet him দিতে পারতেন, I went to school, I went to college, I went to park, I went to the party, I joined the party দিতে পারতেন, অর্থাৎ যে কোনো একটা ক্লজ লাগতোই যদি এটা অর্থ প্রকাশ করতে চাইতেন। although I wasn't feeling well এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজটা কি? কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যখন আপনি একটা কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন আপনি দুইটা স্বাধীন বাক্যকে এক করবেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা দুইটা স্বাধীন বাক্য মানে কি একটা স্বাধীন বাক্যকে কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। যখন আপনি দুইটা স্বাধীন বাক্যকে যখন আপনি একত্রিত করবেন, সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। দুইটা স্বাধীন বাক্যকে আপনি একত্রিত করবেন কিসের সাহায্যে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। যেমন আপনি যদি বলেন I love my parents and I can do anything for them. এখানে বাক্যটা একটু ভালোভাবে খেয়াল করে আমরা দেখতে পারি যে I love my parents এটা একটা স্বাধীন বাক্য অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর I can do anything for them এটা একটা স্বাধীন বাক্য অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটি স্বাধীন বাক্যকে কোঅর্ডিনেট করা হয়েছে কি দ্বারা? একটা এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, অর্থাৎ দুইটা স্বাধীন বাক্যকে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একটা বাক্যে রূপান্তর করলাম। এখানে এই ক্লজটাও এই ক্লজটার উপর নির্ভরশীল না, এই ক্লজটা এই ক্লজটার উপর নির্ভরশীল না, দুইটাই স্বাধীন বাক্য। যখন দুইটা স্বাধীন বাক্যকে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এটা ছিল ক্লজের বেসিক একটা আলোচনা, একেবারেই বেসিক আলোচনা। যেমন আমার সাবঅর্ডিনেট ক্লজ এর বাইরে একটু আলোচনা আছে, যেমন সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার আপনি চাইলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ
অ্যাডভার্ব ক্লজ এই 3 ভাগে ভাগ করতে পারেন। এই 3টা আলোচনা ছিল, অনেক বেশি করা যায়, কিন্তু আমি খুবই দ্রুত খুবই সংক্ষেপে আলোচনা করব, খুবই দ্রুত খুবই অল্প সময়ের মধ্যে আলোচনা করব, না হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগবে। এই 3টা ক্লজে দেখছেন, এই 3টা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত। এই 3টা ক্লজের মধ্যে নাউন ক্লজ কি? নাউন ক্লজ হচ্ছে যে ক্লজটা নাউনের মতো আচরণ করবে, যে ক্লজটা নাউনের মতো আচরণ করবে, অথবা যে ক্লজটা নাউনের মতো কাজ করবে। কোন বাক্যে প্রিন্সিপাল ক্লজ অথবা কোন বাক্যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা আছে ওই ভার্বটাকে যদি আপনি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে আমি যে ক্লজটা পাবো সেটাকে বলবো নাউন, সেটাকে বলবো নাউন ক্লজ। যেমন I know where he lives. I know where he lives. এখানে where he lives এর নিচে একটা আন্ডারলাইন করে দিয়ে আপনাকে বলতে, আন্ডারলাইন করা ক্লজটা কোন ধরনের ক্লজ, এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ। কিভাবে? প্রথমে কি বলেছিলাম, যে ক্লজটা নাউনের মতো আচরণ করবে তাকে নাউন ক্লজ বলে। আর একটা সহজ টেকনিক বলেছিলাম, সহজ টেকনিকটা কি? যখন আপনি এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজের ভার্ব কি? নো। এই নৌকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবেন, তখন যে ক্লজ পাওয়া যাবে সেটাকে বলা হবে নাউন ক্লজ। যদি কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করবে, প্রিন্সিপাল ক্লজ। এখানে এই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, এই ভার্বটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, তাহলে কি? সেটা হচ্ছে নাউন ক্লজ। যেমন আই নো, আমি জানি, কিন্তু কি জানি, এই কি জানি, এই কি এর উত্তরটা আমি এখানে পাচ্ছি হয় দিয়ে দিচ্ছি, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে ক্লজ একটা নাউনকে মডিফাই করবে, যে ক্লজ একটা নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আই লাইক দ্য প্লেস হোয়ার হি লিভস। আমি ওই জায়গাটা পছন্দ করি যে জায়গায় সে বাস করে, যে জায়গায় সে বাস করে। এখানে হোয়ার হি লিভস এর নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন ধরনের ক্লজ। আপনি দেখেন এখানে হোয়ার হি লিভস, এটা কাকে মডিফাই করতেছে? এই প্লেসটাকে। প্লেস হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করতেছে কি? হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তাহলে এই ক্লজটা একটা নাউনকে মডিফাই করতেছে, যার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের আর অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ জিনিসটা কি? যে ক্লজ ভার্বকে মডিফাই করে, ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তাকে বলবো আমরা অ্যাডভার্ব ক্লজ। যেমন I go where he lives. আচ্ছা, একটু লিখতে দিই। একদম সহজ বাক্য, একদম সহজ বাক্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন আই গো হোয়ার হি লিভস, এখানে এই গোটাকে মডিফাই করতেছি কি? আমি যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই? হোয়ার হি লিভস, এখানে এই ভার্বটাকে মডিফাই করতেছে, এই ভার্বটাকে মডিফাই করতেছে যে কি? এই ক্লজটা। একটা ভার্বকে মডিফাই করতেছে কি? একটা ক্লজ। যখন একটা ভার্বকে একটা ক্লজ মডিফাই করে তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। আর একটা সহজ টেকনিক, কোথায়, কেমন, কিভাবে, এই দ্বারা প্রশ্ন করে। কোথায়, কেমন, কিভাবে, কোথায়, কেমন, কিভাবে। যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা ভার্ব হচ্ছে গো। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আপনি কোথায় অথবা কিভাবে, কেমন, কোথায়, কেমন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করলে সাবঅর্ডিনেট ক্লজে কোনো উত্তর পান, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে, এই সাবঅর্ডিনেট ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন এখানে আমি কোথায় যাই, আই গো, আমি যাই, কোথায় যাই? হোয়ার হি লিভস, অর্থাৎ এখানে কোথায়, হোয়ার, কোথায়, এই কোথায়ের উত্তর আমি পাচ্ছি, এই কোথায়ের উত্তর আমি পাচ্ছি কোথায়? এই ক্লজটাতে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ। আরেকটা উদাহরণ দেখেন, লাস্ট এক্সাম্পল। যেমন আরেকটা উদাহরণ দেই,
A is taller than B, A is taller than B, এখানে দেন B এর নিচে আন্ডারলাইন করে বলছি এটা কোন ধরনের ক্লজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা একটা অ্যাডভার্ব ক্লজ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, তুলনা। আর তুলনা বলতে একদম সহজভাবে করতে পারবেন কি, কেমন দিয়ে প্রশ্ন করবেন, কেমন দিয়ে। যেমন A is taller than B, A কেমন, A কেমন, A B থেকে লম্বা, দেন B, এখানে দেন বিটা হচ্ছে যে কি A কেমন, A কেমন উত্তরটা আমি কোথায় পাচ্ছি, এখানে গিয়ে দেন B তে গিয়ে। যেমন A is taller, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে A কেমন এটার উত্তরটা আমি কোথায় পাচ্ছি, দেন B, পরবর্তী ক্লজে গিয়ে, কোন ক্লজে গিয়ে, পরবর্তী ক্লজে গিয়ে, ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে গিয়ে। তাহলে এখানে কেমন, A কেমন, এ হচ্ছে লম্বা কি তুলনায় বিয়ের তুলনায়, এখানে কেমন উত্তরটা এখানে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজে, সেই জন্য কি এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন বা তুলনা। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন কিংবা তুলনা, তুলনা বুঝতে গিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটা ব্যবহৃত হয়। এটাকে আপনি সহজে মনে রাখতে পারেন কেমন দিয়ে, কেমন, সে কেমন, সে ওর থেকে লম্বা, ওর থেকে লম্বা, যেখানে আপনি উত্তরটা পাচ্ছেন সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই A is taller, কার তুলনায়, এই কার তুলনায় উত্তরটা পাচ্ছি কোথায়, দেন B এখানে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি এটা আবার বলছি, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, এভাবে না বলে জাস্ট কেমন দিয়ে বুঝালাম। তো এই ছিল ক্লজ সম্পর্কে একেবারে বেসিক আলোচনা বলেই সারা যায়। আমি অনেক কিছু একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আমি একদম অনেক কিছু ধরেন কেন আমার বিশদভাবে বর্ণনা করতে পারতাম, যেমন সর্বশেষ যেটা বর্ণনা করলাম যে কেমন দিয়ে, A is taller than B, এটা অনেকে বলবেন যেটা দিয়ে এভাবে হয় না, এটা আমি জাস্ট আপনাকে সহজভাবে বোঝানোর জন্য এভাবে করেছি। A is taller than B, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। কিন্তু কেমন, কেমন দিয়ে আমি আপনাকে সহজেই, কেমন এটা একটা আমার টেকনিক, এই টেকনিকটা আমি সহজে মনে রাখতে পারবো যে কি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা আপনাকে আমি কেমন শব্দটা বলে দিলাম। এখন এই যে আপনি মনে করেন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপর আপনার কোঅর্ডিনেট ক্লজ, তারপর আবার সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। জাস্ট নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো নিয়ে বিশদ আলোচনা হতে পারে, এগুলো নিয়ে প্রায় ঘন্টাখানেক ভিডিও বানানো যায়, কিন্তু আমি অত বড় আলোচনা করিনি, জাস্ট আপনাদেরকে সংক্ষেপে জিনিসগুলো বোঝানোর জন্য যতটুকু সংক্ষেপে করা প্রয়োজন ততটুকু বললাম। তাও ভিডিওটা অনেক যথেষ্ট বড় হয়ে গিয়েছে, তো কেমন লেগেছে আমাকে জানাবেন। আচ্ছা, আর কোন কোন জায়গায় ভালো করা উচিত ছিল, কোন কোন জায়গায় ভালো হয়েছে তাও জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।